ঢাকা ময়মনসিংহ রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। যাত্রীর সাথে চালক হেলপারের বিরুদ্ধের জের, ভোগান্তিতে ৫ জেলার চলাচলকারীরা। আমরা কালকে ঢাকা যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু গাড়ি তো চলতেছে না, এই জন্য যাইতে পারতেছি না। আমার খুব কাজ, শ্রমিকের ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে চলতে হবে। আমরা যদি সবাই পয়সা দেখি, আমাদের ফ্যামিলি চলবে না। চাকসু নির্বাচনে উৎসব মুখর ক্যাম্পাস, কাল শেষ হচ্ছে প্রচারণা। রাকসুতে ভোটারদের মন জয়ে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ, ঝুঁকি নিয়ে চা শ্রমিকদের চলাচল। দ্রুতই শেষ করার আশ্বাস এলজিইডির। আমরা পরীক্ষা দিয়ে যাইতেছি, টাইমের নিয়ে অনেক ব্রিজের কারণে আমরা যেতে পারছি না। পুরুষ মানুষ তো ঝাপাই উপায় যেমনি হোক এরা নালা খালা ভাঙ্গা গায়, আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয়। একযোগে সারা দেশে প্রথমবারের মতো মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীরা পাবে প্রতিষেধক গ্রহণের সুযোগ। এই ক্যাম্পেইনটা খুব জোরে সোরে করবেন, যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায়। যারা মারা যাচ্ছেন, যারা এই ৮,০০০ কথা বলা হলো, এদের বেশিরভাগই হলো ৯ মাস থেকে ১৫ বছরের শিশু। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। যাত্রীর সাথে চালক হেলপারের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মোটরযান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সকাল থেকেই ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ ৫ জেলার বাসও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন অনেকে, কেউ কেউ বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করেছেন। গেল শুক্রবার মাসকান্দা বাসস্ট্যান্ডে জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে ইউনাইটেড পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত আমিনুল হক শামীমের ১৬টি বাস বন্ধের দাবি জানায় জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। পরে ইউনাইটেড পরিবহনের বাসগুলো বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিক ও শ্রমিক পক্ষ। আমরা কালকে ঢাকা যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু গাড়ি তো চলতেছে না, এই জন্য যাইতে পারতেছি না। আমার খুব কাজ, তো না গেলে কাজটা হবে না। তারা যদি এটা মিটমাট না করতে পারে, আমাদের মিটমাট করার ক্ষমতা নেই। যদি গাড়ি বন্ধ থাকে, তাহলে আপনার শ্রমিকের ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে চলতে হবে। আমরা যদি সবাই পয়সা দেখি, আমাদের ফ্যামিলি চলবে না। ধর্মঘট ডাকা হয়েছে এই জন্যই যে আপনার কিছু লোক এসে আপনার হঠাৎ করে কিছু ভাঙচুর করছে, আর আপনার শ্রমিকের উপরে নির্মম অত্যাচার চালাচ্ছে। যাত্রীর সাথে চালক হেলপারের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মোটরযান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, জানাবেন যে ময়মনসিংহে এই ধর্মঘটের ফলে ৫ জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। সমাধানের জন্য কোনো উদ্যোগ এখনো চোখে পড়েছেন কিনা? যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার ছিলেন, তারা বিকল্প কি উপায় বেছে নিচ্ছেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ বাইপাস এলাকা, যেটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের অংশে যে মোড়টি রয়েছে সেখানে। আমি এখানে ঘণ্টাখানিক আগে এসেছি। এখানে আসার পর থেকে দেখছি যে যারা ঢাকাগামী যাত্রীরা রয়েছেন, তারা এখানে যে ভেঙে ভেঙে ঢাকা যাওয়ার যে চেষ্টা, যে স্থানীয় বাহনগুলো দিয়ে সিএনজি, কেউ লোকাল বাস, কেউ ট্রাক বা কেউ পিকআপ, এই ধরনের যানবাহনে করে তারা ঢাকা যাওয়ার চেষ্টা করছেন, কারণ বাস বন্ধ রয়েছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এইসব এলাকা থেকে যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছিলেন, যারা ময়মনসিংহে স্টপেজ দিয়ে ময়মনসিংহ থেকে অন্য বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল, ময়মনসিংহে এসে তারা আটকা পড়ে গেছেন। আসলে তারা যেতে পারছেন না কোনো দিকে। তো সব মিলিয়ে এখন যাদের অতি জরুরি
তারা এই সিএনজি করে অনেকেই ভালুকা পর্যন্ত, ভালুকা থেকে গাজীপুর, গাজীপুর থেকে ঢাকা, এইভাবে তারা চলার চেষ্টা করছেন, যাওয়ার চেষ্টা করছেন। আমরা যতটুকু এখানে দেখতে পাচ্ছি, তবে যে ভোগান্তি এখানে দেখা যাচ্ছে যে ওই ভোগান্তি শেষ যেটি হবে, বারবার যেটি জানতে চাওয়া হচ্ছে যে ওই ব্যাপারে আসলে স্থানীয় প্রশাসন এবং মোটর মালিক বা শ্রমিক ইউনিয়ন কারো কিন্তু এখনো পর্যন্ত আজকের যে উদ্যোগ সেটা এখনো দেখা যায়নি, বা তারা কেউ কিছু এখনো সাংবাদিকদেরকে কিছুই জানাননি যে ঘটনা কীভাবে শুরু করা হচ্ছে। শাহিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। ময়মনসিংহ নগরের বাস মালিক শ্রমিকদের ধর্মঘটে 5 জেলার সাথে ঢাকার বাস চলাচল বন্ধ হয়ে গেছে, এ নিয়ে সবশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন প্রার্থীরা। আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস এবং গবেষণাকে প্রাধান্য দিয়ে নিজেদের ইশতেহার ঘোষণা করেছেন বেশিরভাগ প্যানেলের প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় ভোট দেবেন তারা। চাকসু নির্বাচনে এখন পর্যন্ত 14টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে 907 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবার ভোট সংখ্যা 27,521। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন সেখান থেকে। সুমন, জানাবেন শেষ মুহূর্তে প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন, ভোটারদের উৎসাহ উদ্দীপনা কতটা? শাফিন, আমি যেই জায়গাটিতে রয়েছি সেখানের চিত্র দেখালেই আসলে আপনি বুঝতে পারবেন চাকসুর যে প্রচারণা সেটি আসলে কিভাবে জমে উঠেছে। প্রার্থীরা সকলেই কিন্তু আসলে সকাল থেকে খুবই ব্যস্ত, যেহেতু আগামীকাল রাত 12টার মধ্যেই তাদের যে প্রচারণা সেটি শেষ করতে হবে। এবং আমরা দেখছি প্রত্যেকজন প্রার্থী বিভিন্ন প্যানেলে তারা দলে বিভক্ত হয়ে কিন্তু এই প্রচারণা কার্যক্রম তারা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সমাজবিজ্ঞান অনুষদে, এখানে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী সাফায়েত হোসেন। আমরা একটু সাফায়েতের সাথে কথা বলতে। সাফায়েত, একেবারে শেষ সময়ের প্রচারণা আপনারা চালাচ্ছেন, একেবারে কোন বিষয়গুলো শেষ মুহূর্তে আপনারা শিক্ষার্থীদেরকে বলছেন? আমরা বিগত দিনে বলেছি যে স্টুডেন্টের ভাবনায় আমাদের ইশতেহার তৈরি হয়েছে, তো আমরা ইশতেহারগুলো স্টুডেন্টের কাছে দিচ্ছি এবং তাদের মতামত নিচ্ছি। তো বেশিরভাগ স্টুডেন্টই বলতেছে ভাই এখন পর্যন্ত যতগুলো ইশতেহার দেখেছি সেরা ইশতেহার হয়েছে এটা। এর বাইরেও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা কোনো কিছু যদি বাদ যায় সে বিষয়ে অনেকেই মতামত দিচ্ছে, আমরা সেটা ইনক্লুড করতেছি। আমরা বলতেছি যে আমাদের যদি কবুল করে, আমাদের প্যানেল যদি বিজয়ী লাভ করে, তো অবশ্যই আমরা আমাদের ইশতেহারের বাইরে যে আমরা এই কাজগুলো অবশ্যই করব। তো এখন সময় কম, তো এখন আমাদের পরিচিতি সবাইকে দেখাতে আসছি, সবার সাথে দেখা দিতে আসছি এবং দোয়া নিতে আসছি সবার কাছ থেকে। কেমন দেখছেন, সারা দিচ্ছে কেমন তারা? আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি, কারণ আমরা তো বিগত দিনেও সাধারণ স্টুডেন্টের সঙ্গে ছিলাম, তো সেই হিসাবে সাধারণ স্টুডেন্ট আমাদের খুব ভালোভাবেই গ্রহণ করতেছে। প্রশাসনের অবস্থানটা কি দেখছেন আপনারা? বিগত যে নির্বাচনগুলো হচ্ছে ঢাকসু, রাকসু, জাকসুতে সেখানে আপনারা অভিযোগ করেছেন প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, এখানে কি অবস্থা? এখানে এখন পর্যন্ত আমরা 2টা অভিযোগ দিয়েছি, এখনো অভিযোগের তারা কোনো রেজাল্ট এখন আমরা পাই নাই। তো নির্বাচন যত ঘনিয়ে আসতেছে এই পক্ষপাতিত্বমূলক আচরণের একটা সংখ্যা আমরা আশঙ্কা করতেছি। তবে আমরা আজকে হয়তো কালকে হয়তো সংবাদ সম্মেলন করতে পারি। আমরা আমাদের যে দাবিগুলো দিয়েছিলাম এই দাবিগুলোকে এখনো প্রশাসন পূরণ করে নাই। শুনছেন আসলে যে ছাত্রদল যে অভিযোগগুলো দিয়েছে সেগুলো এখনো পর্যন্ত সুরাহা করেনি বলছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে কিন্তু আমরা জমজমাট একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখছি, যেখানে যারা শিক্ষার্থীরা এবং ভোটাররা যারা রয়েছেন তারা ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আসলে অপেক্ষা করছেন এবং তারা। আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম চাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচারণার খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে গণসংযোগ করছেন প্রার্থীরা। সকাল থেকে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন তারা। দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 16 অক্টোবর। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী, মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন। চট্টগ্রামের একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেয়ায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে খুলশী থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে হামলা ভাঙচুরের একটি মামলা করে। এর আগে শনিবার রাতে নগরের জেইসি কনভেনশন সেন্টারে হোন্ডা হর্নেট 2.0 ফান অ্যান্ড রক ফেস্টে হামলা ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটির সাথে শুরু থেকেই বাগবিতণ্ডা হচ্ছিল। হঠাৎ একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিলে
দর্শকদের মধ্যেই হট্টগোল ও মারামারি শুরু হয়। এ সময় ভেন্যুর জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এতে শরীফ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং 15 জন আহত হয়। তারা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জুলাই আন্দোলনে হামলা মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ ওঠার পর জুলাই যোদ্ধা রাব্বির বিরুদ্ধেই মামলা বাণিজ্যের অভিযোগ আনলেন মানিকগঞ্জের এনসিপি নেতারা। স্থানীয় এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার ও যুগ্ম সমন্বয়কারী AHM মাহফুজ। অভিযোগ করেন তাদেরকে বিতর্কিত করতেই রাব্বিকে দিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে কোনো চাপ দেননি বলেও দাবি করেন তারা। অভিযোগ করেন জুলাই যোদ্ধা রাব্বি টাকার বিনিময়ে 8 আসামিকে মামলা থেকে বাদ দিয়েছে। জুলাই আন্দোলনে হামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রচার করে যমুনা টিভি। সাদেকুল ইসলাম রাব্বি আমরা এই পর্যন্ত 8টা তথ্য পাইছি। 8টা মামলায় এফিডেভিট দিয়ে সে 8 জনকে জামিন করাইছে এবং টাকার বিনিময়ে এফিডেভিটগুলো দিতেছে। এনসিপির নেতা হিসাবে আমাদেরকে বিতর্কিত, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং জনগণের নিকট আমাদেরকে খারাপ হিসাবে প্রতিপন্ন করাই হচ্ছে এর উদ্দেশ্য। হবিগঞ্জে 5 বছরেও ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার চা শ্রমিক। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে নারী, বৃদ্ধ, শিক্ষার্থী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে। টিলা বেয়ে ওঠানামা করতে গিয়ে কখনো আঘাত পাচ্ছেন, কখনো নষ্ট হচ্ছে পোশাক। দ্রুত প্রকল্প শেষ করার দাবি স্থানীয়দের। এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে চলতি মাসেই শেষ হবে কাজ। পাহাড়ি ছড়া পার হতে 10 ফুট উপর থেকে লাফ দিতে হয় চা বাগানের শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাদের। এতে কখনো আঘাত লাগে, কখনো নষ্ট হয় কাপড়। অথচ ছড়ার উপরে 5 বছর ধরে চলছে ব্রিজের নির্মাণ কাজ। স্কুল কলেজ যেতে পারে না, বাচ্চা কাচ্চাদের পড়তে এই সুযোগ নাই। উপর থেকে লাফ দিয়ে আমরা আসছি এখানে অনেক সমস্যা। এই যে দেখেন আমরা পরীক্ষা দিয়ে যাইতেছি, টাইমের নিয়ে অনেক ব্রিজের কারণে আমরা যেতে পারছি না, একটা গাড়ির সমস্যা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তি সহ আশপাশের গ্রামবাসীর প্রধান রাস্তা এটি। সংযোগ সড়ক না থাকায় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বিকল্প সড়কে প্রায় 3 কিলোমিটারের কষ্ট এড়াতে জীবনের ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ। সবচেয়ে ভোগান্তিতে নারী আর বৃদ্ধরা। পুরুষ মানুষ তো ঝাপায় উপায় যেমনি হোক এরা নালা খালা ভাঙ্গে গায়, আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয়। আদিবাসী 7-8টা গ্রাম আছে এখানে, প্রায় 15,000-20,000 লোকের বসবাস। সরকারের প্রায় 3 কোটি টাকার বাজেট এটা, তারপর তার কোন কাজের গতি নাই। 2020 সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহপুর সড়কে 45 মিটার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এলজিইডির নথি অনুযায়ী 2022 সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা, অথচ 5 বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তো এটা খাস কইরে সেটা কন্ট্রাক্টর বাইকে গেছে খাস করে না, আর এটা কিতা সিজন আইলে ঠিক করুম। আমরা চাই কি সরকার আমাদের জন্য একটা ভালো সড়ক পথ কইরা দিক, যাতে আমরা যাতায়াতের জন্য একটু সুযোগ সুবিধা হয়। বেশিরভাগ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি ব্যবহারের অনুপযোগী। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি বলছে চলতি মাসেই শেষ করা হবে নির্মাণ কাজ। বৃষ্টি কমলে আমরা এটা করে দেবো। এলজিইডি থেকে প্রোডাকশনের ব্যবস্থা করেও না, যদি করতে হন আমি নিজে জীবনে ভাব করছিলাম, আল্লাহ মোচন করুন। অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদারি লাইসেন্স দিবার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হবে। এরই মধ্যে 2,42 লাখ টাকার বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। সকালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু থাকবে, তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব। কাজে আপনাদেরকে আমি সহযোগিতা চাই, আপনারা সারা বাংলাদেশে এই ক্যাম্পেইনটা খুব জোরে সোরে করবেন, যাতে আমাদের একটা শিশুও
এই রোগে মারা না যায়। যারা মারা যাচ্ছেন, যারা এই 8,000 কথা বলা হলো, এদের বেশিরভাগই হলো 9 মাস থেকে 15 বছরের শিশু। দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে চলছে প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। সকালে একযোগে রাজশাহী, জামালপুর, খুলনা, ময়মনসিংহ, রংপুর সহ বিভিন্ন স্থানে শুরু হয় এই কার্যক্রম। সরকার প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দিচ্ছে। জন্মসনদ নেই এমন শিশুরাও টাইফয়েড টিকা পাবেন। সিটি কর্পোরেশনগুলোর স্কুলগুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। কিছুটা ভয় নিয়ে শিক্ষার্থীরা আসলেও টিকা নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত তারা। অন্যদিকে সন্তানদের টাইফয়েড টিকা নিশ্চিত হওয়ায় স্বস্তিতে অভিভাবকরাও। মাসব্যাপী স্কুল এই টিকাদান কর্মসূচি চলবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। বরিশালে টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, এই কর্মসূচির লক্ষ্য গুরুত্ব নিয়ে উপদেষ্টা ফারুকী আজম কি বললেন? শাফিন, 2 দফায় তিনি উদ্বোধন করেছেন। একটি বরিশাল বিভাগীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি, অপরটি বরিশাল সিটি কর্পোরেশন। এবং তিনি 11:30টার দিকে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে তিনি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখানে উদ্বোধন শেষে তিনি বরিশাল জেলা স্কুলে বরিশাল সিটি কর্পোরেশনের যে টিকাদান কর্মসূচি সেটি উদ্বোধন করেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলা স্কুলে এবং এখানে তিনি 2 জায়গায় তিনি বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলেছেন। তিনি যেটি বলতে চেয়েছেন যে টাইফয়েড টিকা দেয়া মানে ভবিষ্যতের যারা ভবিষ্যৎ প্রজন্মর আছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আছে, তারা একটি বড় ধরনের রোগ থেকে তারা নিরাময় পাবেন এবং এই টিকাটি নেয়ার জন্য অভিভাবকদের প্রতি সবচেয়ে বেশি তিনি অনুরোধ জানিয়েছেন, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এবছর বরিশাল বিভাগে প্রায় 26 লাখ মানুষকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে বরিশাল জেলায় 6 লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 1 লাখ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন স্কুলেই এই টিকাদান সেন্টার রয়েছে এবং সেখানে গিয়ে অভিভাবকরা তাদের সন্তানকে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারবেন। এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন বা সিভিল সার্জন তারা বলেছেন যে তাদের স্বাস্থ্য কর্মীরা মাঠ পর্যায়ে আছেন এবং স্থায়ী এবং অস্থায়ী বুথ রয়েছে, সেই বুথে গিয়ে তারা এই টিকা নিতে পারবেন। এবং ফারুকী আজম তিনি বারবার বলেছেন উপদেষ্টা যে যাতে তারা নির্ধারিত যে লক্ষ্যমাত্রা রয়েছে বা নির্ধারিত সময় রয়েছে 1 মাস সময়ের মধ্যে যাদেরকে টার্গেট করা আছে তারা সবাই টিকাদান কর্মসূচির আওতায় আসবেন। শাফিন। কাউসার, ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন টিকাদান কর্মসূচির খবর। এই ছিল এখনকার সংবাদ সারা দেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।